আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারের তৃতীয় গদ্যাংশ, একেবারে নবতম সংযোজন দ্য বেট বাই আন্তন চেখভ এর কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে এই চ্যানেলেই কিন্তু এই টেক্সটটি দুটি পার্টে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা হয়েছে, সেটা না দেখে থাকলে দেখে নেবে। এবছর তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ টাইপেরই কোশ্চেন হবে। তা থেকে কীরকম থাকতে পারে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস টাইপ এমসিকিউ, অ্যাসারশন অ্যান্ড রিজন টাইপ এমসিকিউ আর কলাম ম্যাচিং টাইপ এমসিকিউ, এছাড়া কিন্তু ডায়াগ্রাম টাইপ এমসিকিউ থাকতে পারে। কিন্তু আমরা প্রথমটাই আজকে আলোচনা করে নেবো, অর্থাৎ কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউটা। তার আগে বলি, গদ্যটি নিশ্চয়ই তোমাদের মন দিয়ে পড়া আছে। এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো, সঙ্গে সঙ্গে উত্তরটি ভেবে মনে মনে বলে ফেলো, তারপর আমার বলার সাথে মিলিয়ে নাও, দেখবে সুন্দর রিভাইজ হয়ে যাবেই তোমাদের। গদ্যটা পড়েছো এবং এই প্রশ্নগুলো আমার সাথে সাথে তোমরা যদি মন দিয়ে বলো তাহলে আশা করছি তোমাদের তৈরি হয়ে যাবে এখনই। তাই দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলি সমগ্র বেট গদ্যাংশ থেকে আলোচনা করে নিচ্ছি এখনই। প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেন টপিক অফ ডিসকাশন? প্রধান আলোচনার বিষয় কী ছিল? অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি 15 ইয়ার্স এগো, 15 বছর আগে ব্যাংকারের বাড়িতে, ব্যাংক মালিকের বাড়িতে যে পার্টি হয়েছিল তার আলোচ্য বিষয়টি কী ছিল? নিশ্চয়ই সকলের মনে আছে, সি একটা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ প্রাণদণ্ড সম্পর্কে কিন্তু আলোচনা হচ্ছিল। 2, হোয়াট ওয়াজ দ্য জেনারেল অপশন অফ মোস্ট গেস্টস অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট? খুব গুরুত্বপূর্ণ, সমস্ত অতিথিদের এই প্রাণদণ্ড সম্পর্কে কি মতামত ছিল? একদম ঠিক ভেবেছো, ইট ইজ আউটডেটেড, এটা সেকেলে হয়ে গেছে, অ্যান্ড ইমমরাল, এবং এটা অনৈতিক। সকলে ভাবছিল ক্যাপিটাল পানিশমেন্ট তথা মৃত্যুদণ্ড দেওয়াটা সেকেলে এবং অনৈতিক। 3 বলছে, হোয়াট ডিড দ্য ব্যাংকার বিলিভ? ব্যাংকার কি বিশ্বাস করতো অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট, এই মৃত্যুদণ্ড সম্পর্কে, কম্পেয়ার টু দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট, আজীবন কারাদণ্ড এবং হচ্ছে গিয়ে আর এই মৃত্যুদণ্ড, এই দুটোর মানে ওনার চোখে কি ছিল, আমাদের বৃদ্ধ ব্যাংক মালিকের চোখে? ডেথ পেনাল্টি ইজ মোর মরাল অ্যান্ড হিউম্যান, তিনি ভেবেছিলেন মৃত্যুদণ্ডটা আরও বেশি নৈতিক এবং মানবিক, এটা কিন্তু ব্যাংক মালিক ভেবেছিল। একদম 3খানা কোশ্চেন এবং তার উত্তর তোমাদের সামনে আলোচিত হয়ে গেল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 4-এ, হোয়াট রিজন ডিড দ্য ব্যাংকার গিভ? ব্যাংক মালিক কী কারণ দেখিয়েছিল ফর সাপোর্টিং ক্যাপিটাল পানিশমেন্ট? মৃত্যুদণ্ডের পক্ষে তিনি কি কারণ জানিয়েছিলেন? কেন? ইট কিলস কুইকলি, এটা দ্রুত মেরে ফেলে, রাদার দ্যান স্লোলি, ধীরে ধীরে। তাকে যদি যাবজ্জীবন করা হয়েছে, জেলে পচে পচে মরবে, তার চেয়ে এখানে একবারে মরে যাবে, এটাই বৃদ্ধ ব্যাংক মালিক কিন্তু তখন বলেছিলেন। 5 নম্বরে বলছে, অ্যাকর্ডিং টু ওয়ান গেস্ট, একজন গেস্টের মতে হোয়াই ইজ দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ইমমরাল? কোন গেস্ট? একজন গেস্ট বলেছিলেন যে মৃত্যুদণ্ড অনৈতিক। কেন তিনি বলেছিলেন? তিনি বলেছিলেন, দেখো, দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র ঈশ্বর নয়, অ্যান্ড কান টেক লাইফ, কারো জীবন দেশে দিতেও পারে না, কারো জীবন নিতেও পারে না। উপস্থিত অতিথিদের মধ্যে কিন্তু এটা একজন বলেছিলেন। পরের কোশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য, হাউ ওল্ড ওয়াজ দ্য ইয়াং লয়ার? তরুণ আইনজ্ঞর বয়স কত ছিল আইনজীবীর? হু টুক পার্ট ইন দ্য ডিসকাশন, যিনি এই তর্কাতর্কিতে অংশগ্রহণ করেছিলেন তার বয়স কত? একদম ঠিক বলেছো, 25, 25 বছর বয়সী তরুণ, যে কিন্তু এই তর্কাতর্কিতে এসে বাকবিতণ্ডায় অংশগ্রহণ করেছিল বা যোগদান করেছিল। 7-এ বলছে, হোয়াট ডিড দ্য ইয়ং লয়ার বিলিভ? তরুণ আইনজ্ঞ কেন বিশ্বাস করে অ্যাবাউট চুজিং বিটুইন ডেথ পেনাল্টি অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড, এইটার মধ্যে তিনি কোনটা বেছে নেন এবং কেন? এটা তোমরা সকলে নিশ্চয়ই জানো। তিনি লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ প্রেফারেবল বলেছেন। তরুণ আইনজ্ঞ বলেছিল একেবারে যাবজ্জীবনটা অনেক বেশি ভালো, মৃত্যুদণ্ড দিলে তো সে একবারই মারা গেল। 8-এ বলছে, হোয়াট ওয়াজ দ্য বেট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য ইয়ং লয়ার? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ব্যাংক মালিক এবং ওই তরুণ আইনজীবীর মধ্যে কি বেট বা আমাদের কি ওই যেটা শর্ত বা আমাদের এই দুজনের মধ্যে যে বেটটা হয়েছিল সেটা কি নিয়ে হয়েছিল? গদ্যের নামই তো বেট, তাহলে সেই বেটটা কী নিয়ে হয়েছিল সেটা নিশ্চয়ই সকলের মনে আছে। দেখে নাও কী নিয়ে হয়েছিল। লয়ার উড লিভ ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 15 ইয়ার্স, যে ওই আইনজ্ঞকে, তাহলে ওই আইনজীবীকে 15 বছর একাকিত্বে থাকতে হবে, এটাই ছিল বেটের মূল বক্তব্য। চলে যাচ্ছি 9-এর, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার সেক অন দ্য বেট? এই বেটের ওপর ব্যাংক মালিক কত টাকা ধরে, এই বাজির ওপর কত টাকা ধরেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8-এরটা এবং 9-এরটা ঠিক বলছো তোমরা, কত টাকা ধরেছিল? 2 মিলিয়ন, কিন্তু বেটের বাজি ছিল 2 মিলিয়ন। এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ যে বেটটা কী নিয়ে হয়েছিল, যে 15 বছর তাকে একাকিত্বে থাকতে হবে এবং কত টাকা? না, 2 মিলিয়ন। তাহলে আমরা 9খানা কোশ্চেন অলরেডি আলোচনা করে নিলাম। চলে যাচ্ছি 10 নম্বরে, হোয়াট ডিড দ্য ব্যাংকার থিঙ্ক? ব্যাংক মালিক কী ভাবলো
অ্যাবাউট দ্য পারপাস অফ দ্য বেট লেটার অন, পরবর্তীকালে এই বেট বা হচ্ছে গিয়ে এই বাজির আসল কারণ তিনি, মানে তিনি যে বাজিটা লড়ে ফেলেছিলেন তার কারণ তিনি কী ভেবেছিলেন, ইট ওয়াজ মিনিংলেস অ্যান্ড ফুলিশ, তার কাছে মনে হয়েছিল এটা অর্থহীন এবং বোকামি, তখন তিনি করে ফেলেছেন। হোয়াট ডিড দ্য ব্যাংকার অ্যাকিউজ হিমসেলফ অফ ডিউরিং হিজ রিফ্লেকশন, মানে তিনি যখন পরবর্তীকালে চিন্তা করছিলেন 15 বছর পর, তখন তার কী মনে হচ্ছিল যে কেন তিনি মানে কী কারণে বা কিসের বশবর্তী হয়ে এই চ্যালেঞ্জ করেছিলেন না অ্যাক্টিং আউট অফ প্যাম্পার্ড ক্যাপ্রিসেস, যে তিনি একদম সেই বালক সুলভ আচরণ করে তিনি এরকম একটা করে ফেলেছিলেন আর খেয়াল বসে খামখেয়ালিতে। হোয়াই ডিড দ্য ব্যাংকার থিঙ্ক ইয়ং ম্যান অ্যাকসেপ্টেড দ্য বেট, কেন ব্যাংক মালিকের মনে হয়েছিল ওই তরুণ আইনজীবী তার এটা বাজিটাকে সে মেনে নিয়েছিল কেন, মানে কিসের লোভে পড়ে বাজিটা মেনে নিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্যাংক মালিক মনে করেছিলেন আউট অফ গ্রিড ফর মানি, তরুণ আইনজীবী হয়তো টাকার জন্যই বেটটাকে লড়তে চেয়েছিল। তাহলে আমাদের 12টা গুরুত্বপূর্ণ কোশ্চেনে গেলে, চলে যাচ্ছি 13-এ। হোয়ার ওয়াজ দ্য ইয়ং ম্যান সাপোজ টু সার্ভ হিজ ইমপ্রিজনমেন্ট, ওই তরুণটা তোমার মনে, তরুণটা কোথায় কাটাবে বলে ঠিক হয়েছিল, তার এই বন্দিত্বটা, বাজিতে যে কথা হয়েছিল 15 বছর বন্দি ব্যবস্থা থাকতে হবে, কোথায় থাকতে হবে, একদম ঠিক ইন এ লজ ইন ব্যাংকার্স গার্ডেন, ব্যাংক মালিকের বাগানের একটি ঘরে বা ভিলায় থাকবে। 14, হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য কি কন্ডিশন অফ লয়ার্স কনফাইনমেন্ট, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওই আইনজীবীর যে বন্দিত্বের প্রধান শর্ত কী ছিল, প্রধান শর্তটা ছিল হি ওয়াজ নট অ্যালাউড টু ক্রস দ্য থ্রেশহোল্ড অর সি হিউম্যানস, সে ওই যে ঘরে বন্দি থাকবে তার চৌকাঠও টপকাতে পারবে না, কোনো মানুষের মুখ দেখতে পারবে না। 15, হাউ কুড দ্য লয়ার রিসিভ মেটেরিয়ালস লাইক বুক অর মিউজিক, কীভাবে আইনজীবী তার দরকার হলে বই এবং তার সঙ্গীতের জিনিসপত্র কীভাবে পেত, থ্রু আ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানালার মধ্যে দিয়ে সে পাবে, এছাড়া কোনো কিছু দিয়ে পাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের হয়ে গেল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। হোয়াট উড হ্যাপেন, কী ঘটবে ইফ ইয়ং ম্যান ব্রোক দ্য টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট অফ ইভেন 2 minutes আর্লি, যদি আইনজীবী 2 মিনিট আগে ওই 15 বছর থাকার এই শর্তটা ভেঙে ফেলে, তাহলে কি হবে, একদম ঠিক ব্যাংক মালিককে কোনো টাকাই দিতে হবে না, দ্য ব্যাংকার উড নট হ্যাভ টু পে, তাকে কোনো টাকাই দিতে হবে না। হোয়াট ডেট ওয়াজ দ্য ইমপ্রিজনমেন্ট সাপোজ টু বিগিন, কবে থাকতে বন্দিত্বের দিন শুরু হবে, ভিভিআই কোশ্চেন, কবে থাকতে শুরু হয়েছিল তোমাদের মনে রাখা উচিত, November 14, 1870, 14ই নভেম্বর 1870 সালে এই বেট কার্যকারী হয়েছিল, এই বাজি, এবং ওখান থেকেই তার বন্দিত্ব শুরু হয়েছিল। ফর হাউ মেনি ইয়ার্স, আগেই আলোচিত হয়েছে, কত বছর ওয়াজ দ্য বেট মেড, এই বাজিটা কত বছরের জন্য ধরা হয়েছিল, ঠিক একদম 15 ইয়ার্স, 15 বছরের জন্য বাজিটা কিন্তু ধরা হয়েছিল। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 19 বলছে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ কনফাইনমেন্ট, বন্দিত্বের প্রথম বছরে, হোয়াট কাইন্ড অফ বুক ডিড দ্য প্রিজনার মোস্টলি রিকোয়েস্ট, প্রিজনার কোন ধরনের বই চেয়েছিল, একদম তোমরা যেটা ভেবেছো ঠিক, নভেলস, কমপ্লিকেটেড লাভ প্লটস অ্যান্ড সেন্সেশনাল স্টোরিজ, এই জিনিসগুলো প্রথম বছর সে চেয়েছিল। চলে যাচ্ছি 20-তে। হোয়াট ডিড দ্য প্রিজনার রিফিউজ ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, খুব গুরুত্বপূর্ণ, প্রথম বছর বন্দি কোন জিনিসকে প্রত্যাখ্যান করেছিল, ওয়াইন আর টোবাকো, মদ, এবং সে বলেছিল তামাক সে বর্জন করবে, এই দুটো কিন্তু সে নিতে চায়নি প্রথম বছর। 21-এ বলছে হোয়াট চেঞ্জ অকার্ড, কী পরিবর্তন ঘটেছিল ইন প্রিজনার্স হ্যাবিটস বাই দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে তার কী পরিবর্তন ঘটেছিল, এটা সবাই জানো। দ্বিতীয় বছর দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, পিয়ানো বন্ধ হয়ে গেছিল, অ্যান্ড ই রিকোয়েস্টেড ক্লাসিক্যাল লিটারেচার, এবং সে ধ্রুপদী সাহিত্য চেয়েছিল সবাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কোশ্চেনগুলো আলোচিত হচ্ছে। 22-এ বলছে হাউ ডিড দ্য প্রিজনার স্পেন্ড মাচ অফ হিজ 5th ইয়ার, পঞ্চম বছর, তাই প্রত্যেকটা বছরে কী হয়েছিল তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে। পঞ্চম বছরে সে কীভাবে সময় কাটিয়েছিল, ইটিং, ড্রিঙ্কিং, লাইং অন হিজ বেড অ্যান্ড সামটাইমস ক্রাইং, শুয়ে খেয়ে দে, বিছানায় শুয়ে কেঁদে কেঁদেই সময় কাটিয়ে দিয়েছিল পঞ্চম বছরটা। হোয়াট ডিড দ্য প্রিজনার স্টার্ট স্টাডিং জেলাসলি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, ষষ্ঠ বছরের মাঝখান থেকে তিনি কী বেশি করে পড়তে শুরু করেছিলেন, ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ, ভাষা, হচ্ছে গিয়ে দর্শন এবং ইতিহাসে পড়তে শুরু করেছিল। হোয়াট ডিড দ্য প্রিজনার রিকোয়েস্ট, প্রিজনার কি অনুরোধ করেছিল দ্য ব্যাংকার, ব্যাংক মালিককে টু ডু করতে, আফটার সাকসেসফুলি রাইটিং 6 ল্যাঙ্গুয়েজেস উইদাউট মিস্টেক, এটা মনে রাখতে হবে কতগুলো চিঠি লিখেছিল, 6টা ভাষায় চিঠি লিখেছিল, এবং 6টা চিঠি লেখার পর তিনি কি অনুরোধ করেছিলেন, ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানে যেন একটা গুলি করে জানানো হয় যে তার 6টা ভাষায় ঠিক আছে। কোশ্চেনও পড়তে পারে কটা ভাষায় চিঠিটা লেখা হয়েছিল। 25-এ বলছে ইন দ্য লাস্ট 2 ইয়ার, শেষ 2 বছরে, হাউ ডিড দ্য প্রিজনার্স রিডিং হ্যাবিট চেঞ্জ, কীভাবে তার পড়ার অভ্যাস পাল্টে গেছিলো, হি রিড এ লার্জ ভ্যারাইটি অফ বুকস, প্রচুর বই পড়েছিল, ইনডিসক্রিমিনেটলি, মানে একেবারে যেমন তেমনভাবে, ইনক্লুডিং সায়েন্স, পোয়েট্রি, ফিলোসফি, নভেলস, বিজ্ঞান, কবিতা, দর্শন, উপন্যাস।
হোয়াট ওয়াজ দ্য ওল্ড ব্যাংকার্স মেইন কনসার্ন অ্যাবাউট পেইং দ্য 2 মিলিয়ন টু দ্য প্রিজনার? 15 বছর পর ব্যাংক মালিকের এই তাকে টাকাটা 2 মিলিয়ন দেওয়াটা ওই বন্দিকে দেওয়ার জন্য কি সমস্যা দেখা দিয়েছিল? পেইং দ্য মানি উড রুইন হিম ফাইন্যান্সিয়ালি, তাকে যদি এখন 2 মিলিয়ন দেয় তাহলে তিনি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। যে ব্যাংক মালিক একসময় বেড লড়েছিলেন তাকে এই বন্দিকে দিতে গেলে তিনি সব দেউলিয়া হয়ে যাবেন। হাউ আর দ্য ব্যাংকার্স ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস চেঞ্জ ওভার 15 ইয়ার্স? 15 বছরে ব্যাংক মালিকের কিভাবে তার সমস্ত অর্থনৈতিক অবস্থাটা পাল্টে গিয়েছিল? এটা ঠিক বলেছো তোমরা বিয়েরটা। হি হ্যাড লস্ট মাচ অফ হিজ ফরচুন, তিনি তার ভাগ্য অনেকটাই নষ্ট করেছিলেন। অ্যান্ড বিকেম কসাস, এবং তিনি খুব হয়ে উঠেছিলেন সতর্ক, মানে তিনি সব কিন্তু শেয়ার মার্কেটে সব হারিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে, সেটাকে দেওয়া হলো না। হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স ডেসপারেট থট রিগার্ডিং দ্য প্রিজনার? ব্যাংক মালিক সম্পর্কে ব্যাংকার কি ভেবেছিল? সে ভেবেছিল হি উইশ প্রিজনার উড ডাই টু সেভ হিম ফ্রম রুইন, তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যেন প্রিজনার মরে যায়। 15 বছর পর ব্যাংক মালিক এটাই ভাবছিলেন। 29 বলছে হোয়াট ডিড দ্য ব্যাংকার ফাইন্ড হোয়েন হি এন্টার দ্য লজ? যখন তিনি লজে পৌঁছালেন তিনি কি দেখতে পেলেন? দ্য প্রিজনার ওয়াজ সিটিং মোশনলেস, নিশ্চলভাবে বসে আছে বন্দি, অ্যাপিয়ারিং ভেরি থিন অ্যান্ড এজেড, এবং তাকে দেখে রোগা এবং বয়স্ক বলে মনে হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য ব্যাংকার্স ইনিশিয়াল রিয়াকশন? ব্যাংক মালিকের কি প্রতিক্রিয়া ছিল অন সিইং দ্য প্রিজনার? বন্দিকে দেখে কি প্রতিক্রিয়া ছিল ব্যাংক মালিকের? ব্যাংক মালিকের কি প্রতিক্রিয়া ছিল না, তিনি কি বলেছিলেন? হি পিটিড দ্য প্রিজনার, বন্দির ওপর তার দয়া হয়েছিল। অ্যান্ড এবং কনসিডার কিলিং কোয়াইটলি, এবং তিনি তাকে ঠিক করেছিলেন নিঃশব্দেই মেরে দেবেন, এইরকম একটা ভাব নিয়ে নিয়েছিলেন। চলে যাচ্ছে 31-এ। হোয়াট ডিড দ্য ব্যাংকার নোটিস? ব্যাংকার কি লক্ষ্য করেছিল অ্যাবাউট দ্য প্রিজনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স? তার ওই শারীরিক মানে তার চেহারা সম্পর্কে কি সে ভেবেছিল? হি লুকড মাচ ওল্ডার, বন্দিকে তাকাচ্ছিল অনেকটা বুড়ো দেন অ্যাকচুয়ালি, প্রকৃত বয়সের চেয়ে তাকে যেন আরও বুড়ো লাগছিল। হোয়াই ডিড দ্য ব্যাংকার ট্যাপ অ্যাট দ্য উইন্ডো? খুব গুরুত্বপূর্ণ, কেন ব্যাংক মালিক গিয়ে প্রথমে তার জানলায় টোকা মেরেছিল? টু সি, দেখতে, ইফ দ্য প্রিজনার উড রেসপন্ড, বন্দি কোনো সাড়া দেয় কিনা দেখার জন্যই টোকাটা মেরেছিল। হোয়াট ওয়াজ দ্য স্টেট অফ দ্য সিলস অন দ্য প্রিজনার্স ডোর? প্রিজনারের বন্দির দরজার যে কবজাগুলোর কী অবস্থা ছিল? দে ওয়ার ইনট্যাক্ট, সেগুলো একেবারে অক্ষত ছিল। ডিয়ার অপশান, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি 34-এ। হোয়াট ওয়াজ দ্য প্রিজনার ডুইং? প্রিজনার কী করছিল হোয়েন দ্য ব্যাংকার পিপ টু দ্য উইন্ডো? যখন জানলা দিয়ে তার ঘরে উঁকি দিল তখন বন্দি কী করছিল আমরা জানি, স্লিপিং, চেয়ারে বসে বসেই সে ঘুমোচ্ছিল। 35-এ বলছে হোয়াট ডিড দ্য প্রিজনার সে? বন্দি কী বললো অ্যাবাউট দ্য ফ্রিডম ইন ইজ রাইটিং নোট, রিটেন নোট? তার লেখা নোটে সে এই ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা সম্পর্কে কী লিখে গেছিলো? বন্দি তো একটা চিঠি লিখে গেছিলো ব্যাংকারের উদ্দেশ্যে, তাতে কী লিখে, এটা কোশ্চেন পড়বে, বন্দি কী লিখে গেছিলো? চিঠি। হি ডিসপাইজ ফ্রিডম, সে এখন ঘৃণা করে স্বাধীনতাকে, লাইফ, জীবনকে, হেলথ, স্বাস্থ্যকে, অ্যান্ড গুড থিংস ইন দ্য ওয়ার্ল্ড, জগতের এই সমস্ত ভালো জিনিসকে সে কিন্তু ঘৃণা করতে শুরু করেছে, সেই চিঠিতে লিখে গেছে। হাউ ডিড দ্য প্রিজনার এক্সপিরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট? বন্দিত্বের সময় এই বন্দি জগৎকে কীভাবে দেখেছে বই পড়ে? থ্রু দ্য ভিভিড ডেসক্রিপশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন বুক, বই পড়ে এবং তার বর্ণনা থেকেই সে সমস্ত জগৎকে বইয়ের চোখেই দেখেছে। খুব গুরুত্বপূর্ণ, কীভাবে দেখেছে? বইয়ের চোখেই এত বছর ধরে পড়ে পড়ে। হোয়াট ওয়াজ দ্য প্রিজনার্স ওপিনিয়ন অন আর্থলি লাইফ অ্যান্ড হিজ ভ্যালুস? এটা খুব পার্থিব জীবন এবং তার মূল্য সম্পর্কে প্রিজনারের বক্তব্য কী? হি থট, সে ভাবে আর্থলি লাইফ ওয়াজ ডেফিক্টেবলি অ্যান্ড ইলিউসিয়ারি, যে পার্থিব জগৎ সমস্তই হচ্ছে মানে একেবারে ভোঁবা এবং ফাঁপা। হোয়াই ডিড দ্য প্রিজনার রিনাউন্স দ্য 2 মিলিয়ন্স? কেন, এটা গুরুত্বপূর্ণ, কেন বন্দি প্রত্যাখ্যান করেছিল 2 মিলিয়ন, যেটার জন্য সে 15 বছর বন্দি ছিল? বিকজ হি ডিড নট ওয়ান্ট টু লিভ দ্য লজ, কেননা সে, এটা একটু ভুল হয়ে গেছে, বিকজ এটা দেখো, বিকজ হি, হ্যাঁ ওই ওপরেরটা, বিকজ হি হ্যাড লস্ট ফেথ ইন মানি অ্যান্ড আর্থলি পজিশন, এটা এরটা হবে, কেননা সে হারিয়েছে সমস্ত, এটা ভুল উত্তর, এটা এরটা হবে, সে টাকা পয়সার এবং পার্থিব জিনিসের উপর সমস্ত আসক্তি হারিয়ে ফেলেছে। 39 বলছে হাউ ডিড দ্য ব্যাংকার ফিল? ব্যাংক মালিক কেমন অনুভব করলো আফটার রিডিং দ্য প্রিজনার্স নোট? প্রিজনারের চিঠিটা পড়ার পর ব্যাংক মালিক কী মনে করেছিল? ফুললি কন্টেম্পট ফর হিমসেলফ, নিজের প্রতি ঘৃণা হলো, অ্যান্ড ডিপলি ইমোশনাল, ভীষণভাবে আবেগতাড়িত হয়ে পড়লো, যে লোকটা আমার সব টাকা আমার জন্য রেখে দিয়ে চলে গেল, 15 বছর বন্দিত্ব ভোগ করলো। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটলো ইন দ্য মর্নিং, সকালবেলা, আফটার দ্য ব্যাংকার রেড দ্য নোট? চিঠিটা পড়ার পর ব্যাংক মালিক সকালবেলা কী করলেন? তিনি কী করলেন না, তিনি জানতে পারলেন দ্য প্রিজনার এসকেপ ফ্রম দ্য লজ। তারপর চিঠিটা পড়ার পরই জানা গেল প্রিজনার লজ থেকে পালিয়ে গেছে, ফলে ব্যাংক মালিককে একটা টাকাও দিতে হলো না। আর ব্যাংক মালিক এই চিঠিটা কোথায় রেখে দিলেন? তার সেফে রেখে দিলেন। হোয়াট ডিড দ্য ব্যাংকার ডু উইথ দ্য প্রিজনার্স নোট আফটার দি এসকেপ? চলে যাওয়ার পর প্রিজনারের ওই চিঠিটা তিনি কী করলেন?
অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিহিডি তিনি তার চিঠিটা লুকিয়ে রেখে দিলেন ইন দ্য ফায়ার প্রুফ সেফ, অগ্নি নিরাপক একটা সিন্ধুকে। অর্থাৎ তাকে বন্দি, যেহেতু বন্দি বাজির নিয়ম ভঙ্গ করেছে, তাকে 1 টাকাও দিতে হলো না। হাউ লং বিফোর ইজ শিডিউল্ড রিলিজ ডিড দ্য প্রিজনার লিভ দ্য লজ, কত সময় আগে প্রিজনার, এটা খুব গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট সময়ের কত সময় আগে প্রিজনার পালিয়ে গেছিল লজ থেকে? 5 hours বিফোর দ্য ফিক্সড টাইম। ভাবো, 15 বছর কাটিয়ে নির্দিষ্ট সময়ের মাত্র 5 ঘন্টা আগে সে পালিয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের আলোচনা হয়ে গেল শেষ প্রশ্ন, হোয়াট ইমোশন ডিড দ্য ব্যাংকার ডিসপ্লে আফটার রিডিং দ্য প্রিজনার্স রাইটিং, লেখাটা পড়ার পর ব্যাংক মালিকের কী প্রতিক্রিয়া হলো? এটা একবার হয়ে গেছে। কন্টেন্টর হিমসেলফ, নিজের প্রতি ঘৃণা হলো, অ্যান্ড স্যাডনেস, এবং তিনি দুঃখে ভরপুর হয়ে গেলেন। প্রত্যেকটা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম বেটে। সমস্ত ভিডিওটা সকলকে দেখার জন্য ধন্যবাদ। এই চ্যাপ্টারেরই পরবর্তীকালে শূন্যস্থান পূরণ ট্রু ফলসের ভিডিও তোমরা শীঘ্রই এতেই পেয়ে যাবে।